বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ কমার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মুজিবুল হক রাজীব স্যার তোমাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থেকো, এই দোয়াই করি সব সময়। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি ইতিহাসের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পলাশীর যুদ্ধ। তো এই গুরুত্বপূর্ণ পলাশীর যুদ্ধ টপিকটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনলে তোমাদের পড়াটা এখানেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি এখন শুরু করছি। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলিখা মির্জা মুহাম্মদ হায়বাদ জং বাহাদুর উপাধি নিয়ে 1756 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আরোহণ করেন। তাহলে নবাব সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আরোহণ করেন। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন এটা। তো যাই হোক, তিনি ছিলেন অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। মাতামহ মানে নানার মৃত্যুর পরে, নানার কোনো পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল 3 জন। সর্বশেষ কন্যা সন্তানের ঔরজ্জার সন্তান সিরাজউদ্দৌলার কাছে নানা সম্পূর্ণ মসনদের দায়িত্ব অর্পণ করেন। তো যাই হোক, মাতামহের অত্যাধিক স্নেহে লালিত পালিত হয়ে ছিলেন বলে বাস্তব জীবনের কুটিলতা ও রাজনৈতিক জটিলতা সম্বন্ধে তার বিশেষ জ্ঞান ছিল না সিরাজউদ্দৌলার। নানা খুব আদর স্নেহ করত, সেজন্য বাস্তব জীবনের কুটিলতা এবং জটিলতা সম্পর্কে তার জ্ঞান ছিল না। খুব অল্প বয়সেই মসনদে আরোহণ করেন, মাত্র 23 বছর বয়সে, যেটা আমি পূর্বে বলেছি তোমাদের সাথে। যার কারণে মসনদে বসার পর তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সিরাজউদ্দৌলার সিংহাসন আহরণকে আলীবর্দী খানের অপর 2 কন্যা, মানে সিরাজউদ্দৌলার নানার নাম ছিল আলীবর্দী খান, তার অপর যে 2 কন্যা সহজভাবে মেনে নিতে পারেনি। তার আপন একজন খালা আছে, বড় খালা ঘসিটি বেগম তার নাম। কারণ তারা প্রত্যেকেই পিতার মসনদ লাভের আশা পোষণ করতেন। কিন্তু আলীবর্দী খান মানে সিরাজউদ্দৌলার নানা, তার সবচেয়ে ছোট কন্যা, 3 কন্যার ছোট কন্যার পুত্র সিরাজউদ্দৌলাকে সেই দায়িত্ব দিয়েছিল। তো যাই হোক, তোমরা খুব ছোট ক্লাসে এটা পেয়েছিলে পলাশীর যুদ্ধ সম্পর্কে, আবার ইতিহাসে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রে পেলা। যাই হোক, ঢাকার শাসনকর্তা বিধবা পত্নী ঘসিটি বেগম এবং পূর্ণিয়ার শাসনকর্তার পুত্র শওকত জং সিরাজকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন। একের পর এক আক্রমণ তারা করেছিল। ঘসিটির বেগমের হিন্দু দেওয়ান রাজবল্লভ এই ষড়যন্ত্রে যোগ দিলেন। পারিবারিক ষড়যন্ত্রের কথা নবাব উপলব্ধি করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। যেমন মীর জাফরকে বক্সির পদ থেকে অপসারণ করে মীর মদনকে ওই পদে নিযুক্ত করেন। পারিবারিক দেওয়ান মোহন লালকে সচিব পদে উন্নতি করে তাকে মহারাজা উপাধিসহ প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। খালা ঘসিটি বেগমের মতিঝিল প্রাসাদ অবরোধ করে ধনরত্নসহ তাকে নবাবের মনসুরগঞ্জ প্রাসাদে নিয়ে এসে কৌশলে নজরবন্দি রাখেন। খালাতো ভাই শওকত জং বিদ্রোহ করলে তাকে পূর্ণিয়ায় এক যুদ্ধে পরাজিত ও নিহত করেন। এভাবে নবাব পারিবারিক ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেও প্রাসাদ ষড়যন্ত্র নতুনভাবে শুরু হয়। একদিকে রাজদরবারের প্রভাবশালী দেশীয় উচ্চপদস্থ কর্মকর্তা যেমন মীর জাফর, ঘসিটি বেগম, কৃষ্ণচন্দ্র রায়, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, মানিকচাঁদ ও অপরদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লেগে যায়। প্রতিনিয়ত তারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। দেশি বিদেশীয় ষড়যন্ত্রের পথ ধরেই পলাশী যুদ্ধের পটভূমি তৈরি হতে থাকে। তো এটা হচ্ছে পলাশী যুদ্ধের মূলত পটভূমি। তো যাই হোক, এখন আমি তোমাদের পলাশী যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে আলোচনা করব। সেই কারণের মধ্যে 1757 খ্রিস্টাব্দে 23 জুন রবার্ট ক্লাইভের অধীনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী এবং
নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর মধ্যে দিল্লির অদূরে ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইতিহাসে তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশে ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে 200 বছর ব্রিটিশ শাসন শোষণে আবদ্ধ হয়। অর্থাৎ আমরা প্রায় 200 বছর ব্রিটিশ শাসন এবং শোষণের আবদ্ধ ছিলাম। এরপর আসে আবার পাকিস্তান, দীর্ঘ 23 থেকে 24 বছর পাকিস্তানিরা আমাদের শাসন এবং শোষণ করে। তো এইরকম প্রায় 200 বছর আমরা অন্যের অধীনে ছিলাম। তো এই জন্য আমরা কিন্তু তেমন ব্যাপক উন্নয়ন করতে পারিনি। তো যাই হোক, এই যুদ্ধ বাংলার অর্থাৎ পলাশীর যুদ্ধ বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে 200 বছর ব্রিটিশ শাসন শোষণে আবদ্ধ হয়। একক কোনো কারণে যুদ্ধ সংঘটিত হয়নি, এর পেছনে অনেক দিনের অনেক কারণ জড়িত ছিল। প্রধান কারণগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। তার মধ্যে অন্যতম হলো প্রাসাদে ষড়যন্ত্র, ইংরেজদের যোগদান। নবাব আলীবর্দীর মৃত্যুর পর অর্থাৎ সিরাজউদ্দৌলা নানার মৃত্যুর পর 1756 সালে তার কনিষ্ঠ কন্যা আমিনার পুত্র সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন, কিন্তু আলীবর্দীর অপর দু কন্যা ঘসেটি বেগম এবং মাইমুনা বেগম তা মেনে নিতে পারেনি, কারণ সিংহাসনের প্রতি তাদের লোভ ছিল। সুতরাং ঘসেটি বেগম এবং মাইমুনার পুত্র শওকত জং নবাবের বিরুদ্ধে অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এভাবেই শুরু হয় প্রাসাদের ষড়যন্ত্র। এছাড়া আমি যদি আরেকটি বলি, কাশিমবাজার কুঠি আক্রমণ। যুবরাজ অবস্থায় নবাব ইংরেজদের কাশিমবাজারের কুঠিতে হানা দিয়ে বহু দামি আসবাবপত্র নিয়ে যান। অবশ্য এটা ছিল নিতান্তই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এটিও একটি কারণ। তারপর যদি বলি নজরানা পাঠাতে বিলম্ব, টাকা পয়সা, নজরানা বলতে টাকা পয়সাকে বোঝায় আর অন্যান্য বিশেষ সামগ্রীকে বোঝায়। ভারতের প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন নবাবকে নজরানা দিয়ে সকলেই বশ্যতা জানাতে হয়, কিন্তু ইংরেজরা বিলম্ব করে। ঘসেটি বেগমের সাথে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হলে নজরানা পাঠায় এবং বিলম্বের কারণ হিসেবে জানায় কলকাতায় কোম্পানির প্রেসিডেন্টের অসুস্থতা। অবশ্য নবাব সব কিছু বুঝতে পারলে সম্পর্ক খারাপের দিকে এগোতে থাকে। যদি আমি আরেকটি পয়েন্ট আলোচনা করি পলাশীর যুদ্ধের কারণ, তাহলে সেটা হচ্ছে ইংরেজ কর্তৃক কৃষ্ণদাসকে আশ্রয় দান। ঘসেটি বেগমের ঢাকায় নায়েবিক হিসাবরক্ষক ছিল রাজবল্লভ। দুর্নীতির জন্য নবাব তাকে বন্দী করেন এবং নথিপত্র ধন সম্পত্তি ফেরত চান, কিন্তু রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস তার পরিবারের লোকজন এবং সম্পত্তি নিয়ে নৌকাযোগে কলকাতায় পলায়ন করেন এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন। নবাব তাকে ফেরত চাইলে কলকাতার গভর্নর ড্রেক বলেন কৃষ্ণদাসকে আশ্রয় দানের রাজনৈতিক অধিকার কোম্পানির আছে, এতে নবাব রুষ্ট হন। যদি আমি আরেকটি পয়েন্ট আলোচনা করি সেটা হচ্ছে নবাবের আদেশ অমান্য করে দুর্গ নির্মাণ। নবাবের আদেশ অমান্য করে বাণিজ্য কুঠি অর্থাৎ দুর্গ নির্মাণ করেছিল বণিকরা ভারতবর্ষে। বাণিজ্য উপলক্ষে আগত ইংরেজ বণিকগণ ভারতবর্ষে বিভিন্ন স্থানে কুঠি স্থাপন করে আধিপত্য বিস্তার করতে থাকে। ইঙ্গো ফরাসি যুদ্ধের অজুহাত দেখিয়ে ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার ও আয়তন বৃদ্ধি করে। নবাব প্রতিবাদপত্র পাঠালে ড্রেক ছলনার আশ্রয় নিয়ে প্রথম দুর্গ নির্মাণের কথা অস্বীকার করেন। পরে দুর্গ নির্মাণের কাজ অগ্রগতি হলে তিনি এই অজুহাত দেখান যে এই দুর্গ ফরাসি আক্রমণ থেকে ইংরেজদের আত্মরক্ষার জন্য নির্মিত হচ্ছে। নবাবের বিরুদ্ধে এই দুর্গ ব্যবহার করা হবে না আদেশ অমান্য করে দুর্গ নির্মাণ করতে থাকলে নবাব ইংরেজদের দমনের সিদ্ধান্ত নেন। এছাড়া আরেকটি পয়েন্ট যদি আমি আলোচনা করি পলাশের যুদ্ধের কারণের, সেটা হচ্ছে নবাবের দূতকে অপমান করা। কৃষ্ণদাসকে ফেরত আনতে এবং দুর্গের কাজ পর্যবেক্ষণ করার জন্য নবাব তার ব্যক্তিগত দূত নারায়ণ দাসকে কলকাতায় পাঠান। নারায়ণ দাস কলকাতায় ঢুকলে গভর্নর, তৎকালীন সময়ে কলকাতার গভর্নর ছিল ড্রেক, যেটা আমি পূর্বে অনেকবার বলেছি, তার গুপ্তচর ঘোষণা করে অপমান করে কলকাতা থেকে বহিষ্কার করে। নারায়ণ দাসের সাথে এরূপ ব্যবহারে নবাব অত্যন্ত রুষ্ট হন এবং কোম্পানিকে শিক্ষা দিতে মনস্থ করেন। যদি আমি আরেকটি কারণ আলোচনা করি সেটা হচ্ছে শুল্ক প্রত্যাহার। ইতিমধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত ব্যাপারে কোম্পানির সঙ্গে নবাবের বিরোধ দেখা দেয়। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফখরুদ্দিন শিয়ার ফরম্যানের পর বাংলার আলীবর্দী খান ও নবাব মুর্শিদ কুলি খানের সাথে ইংরেজদের একটা বোঝাপড়া হয়েছিল। তাদের ছিল এক কোম্পানি বাংলার আন্তঃবাণিজ্য হাত দিবে না, হাত দিলে নিয়মিত শুল্ক দিবে। অর্থাৎ শুল্ক প্রত্যাহারের কারণেও পলাশীর যুদ্ধর কারণ লুকায়িত ছিল। তো যাই হোক, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। যদি কোনো সময় দেখা হয়, আল্লাহ তাআলা আমাদের করোনা থেকে যদি মুক্তি পেতে পারি আমরা, তাহলে ইনশাল্লাহ আমরা এই টপিকটি আরও সুন্দরভাবে আলোচনা করতে পারবো, যাতে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত।
পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আমি আবারও তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।